হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন। আজকে আমি চলে এসেছি তোমাদের বাংলা ব্যাকরণের দ্বিতীয় পর্ব নিয়ে, সন্ধির দ্বিতীয় পর্ব, ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, আগে বলে দিই, তোমাদের আগের যে ক্লাসটা আমি নিয়েছিলাম সেটা ছিল স্বরসন্ধির ক্লাস, এইটা হচ্ছে ব্যঞ্জন সন্ধির ক্লাস। আচ্ছা দেখো, তোমাদের ব্যঞ্জন সন্ধি হচ্ছে কাকে বলে আগে তোমাদের জানতে হবে, ব্যঞ্জন সন্ধিটা কিভাবে হয়। আচ্ছা, আগে বলে দিই যে স্বরসন্ধি কিভাবে হয় তোমাদের আমি বলেছি, নিশ্চয়ই মনে আছে। স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে যে সন্ধি, যে নতুন শব্দ গড়ে ওঠে তাকে বলা হয় স্বরসন্ধি। আচ্ছা, এবার দেখো ব্যঞ্জন বর্ণের সন্ধি কিভাবে হয় বা ব্যঞ্জন সন্ধি কিভাবে হয়। স্বর ও ব্যঞ্জন, ব্যঞ্জন ও ব্যঞ্জন, ব্যঞ্জন ও স্বরের মিলন হলে তাকে ব্যঞ্জন সন্ধি বলে। অর্থাৎ ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের যখন মিলন হয় তখন ব্যঞ্জন সন্ধি হয়। আবার কিন্তু দেখো, স্বরবর্ণের প্রথমে স্বরবর্ণ তারপর ব্যঞ্জন বর্ণ আছে, সেই মিলনটাকেও বলা হয় তাকে ব্যঞ্জন সন্ধি। আর ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের যখন সন্ধি হচ্ছে, যুক্ত হচ্ছে, তখনও কিন্তু তোমার ব্যঞ্জন সন্ধি সংঘটিত হচ্ছে। দেখো, যেমন একটা আমি উদাহরণ দিচ্ছি, যেটা ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সন্ধি হচ্ছে। স্বরঋতু, স্বরঋতু হচ্ছে ষট যুক্ত ঋতু, ঠিক আছে। ষট, এখানে টটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, রিটা হচ্ছে তোমার স্বরবর্ণ, তাহলে এটা হচ্ছে তোমার ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের যে সন্ধি, তাহলে এটা হলো স্বরঋতু, ষট যুক্ত ঋতু, এটা হলো ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের সন্ধি, মিলন। আচ্ছা, এবার আসছি ব্যঞ্জন সন্ধির কিছু নিয়মাবলী আছে। আমি আগেই বলেছিলাম যে সন্ধির অনেক নিয়ম কানুন রয়েছে, নিয়ম ফলো করে যদি পড়া হয় বা মনে রাখা যায় তাহলে কিন্তু কোনো সন্ধি আটকাবে না কোনো দিন। স্বরধ্বনি যখন পড়িয়েছিলাম তখন কিন্তু অনেকগুলো নিয়ম আমি দেখিয়েছিলাম, সেই নিয়ম ওয়াইজ এই ব্যঞ্জন যেমন ওখানে নিয়ম রয়েছে তেমন ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রেও কিন্তু ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে, ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রেও কিন্তু তোমার নিয়ম রয়েছে। তো ব্যঞ্জন সন্ধি করার সময় যে নিয়মগুলো আমাদেরকে মেনে চলতে হবে সেগুলো দেখো। এক নম্বরে তোমার একটা নিয়ম আছে, যেটা হলো বর্গের প্রথম বর্ণ। আচ্ছা, আমাদের কটা বর্ণ আছে বাংলা গ্রামারে? বাংলা ব্যাকরণে আমাদের 5টা বর্গ রয়েছে: ক বর্গ, প বর্গ, ট বর্গ, চ বর্গ, ত বর্গ, ঠিক আছে। দেখো, আমি এখানে ব্র্যাকেটে দিয়ে দিয়েছি। তো বর্গের প্রথম বর্ণ, এই বর্গের প্রত্যেকটা বর্গে কিন্তু 5টা করে বর্ণ থাকে, আমরা এটা প্রত্যেকে জানি, তাই তো, অনেকেই জানি। তো 5টা করে বর্ণ থাকে। প্রথম বর্ণগুলো হচ্ছে তোমার ক বর্গের ক, ক খ গ ঘ ঙ, ক বর্গের ক, প বর্গের হচ্ছে দেখো প, ট বর্গের ট, চ বর্গের চ, ত বর্গের ত, ঠিক আছে। তো এই বর্গের প্রথম বর্ণ তার সাথে যদি স্বরবর্ণ যুক্ত হয় তখন কি হয় না, বর্গের তৃতীয় বর্ণ হয়ে যায়। কোনটা হয়? বর্গের প্রথম বর্ণটা বদলে গিয়ে কিন্তু বর্গের তৃতীয় বর্ণ হয়ে যায়, ঠিক আছে। প্রথম বর্ণ মানে ওই যে ক, প, ট, চ, ত, এইগুলো বদলে যায়, বদলে গিয়ে কি হয়, বর্গের তৃতীয় বর্ণ হয়। কি হয়? গ হয়, বর্গের জ হয়, ড হয়, তারপর কি হয়, দ হয়, আর ব হয়, ঠিক আছে। এই তৃতীয় বর্ণগুলো হয়ে যায়। প, ফ, ব, প বর্গের তৃতীয় বর্ণ হচ্ছে ব। দ হচ্ছে ত, থ, দ, ত বর্গের তৃতীয় বর্ণ। বর্গীর জ, ড জানো তোমরা, ট, ঠ, ড। বর্গীর জ হচ্ছে চ, ছ বর্গীর জ, আর গ, ক, খ, গ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসছি, আশা করছি ক্লিয়ার হলো। 2 নম্বর নিয়মাবলীতে আমি আসছি। দেখো, 2 নম্বর নিয়মে বলছে বর্গের প্রথম বর্ণ, মানে 5টা বর্গের প্রথম বর্ণ প্লাস বর্গের পঞ্চম বর্ণ। যেমন ধরো, ক বর্গের প্রথম বর্ণ ক, আর পঞ্চম বর্ণ কোনটা? উঙা, ঠিক আছে। ওই দুটোর মিলনে বা ওই দুটো যখন যুক্ত করছি আমরা প্লাস দিয়ে, তখন বর্গের প্রথম বর্ণ বদলে গিয়ে পঞ্চম বর্ণ হয়। কী হয়, বর্গের প্রথম বর্ণ কোনটা ছিল? ক, ওটা বদলে গিয়ে বর্গের পঞ্চম বর্ণ অর্থাৎ উঁ হয়ে যায়। যেমন উদাহরণ দেখো, বাকময়। কী হচ্ছে? বাকময়টা 3 নম্বরে আছে। মৃৎময়, মৃন্ময়টা কী করে হচ্ছে? মৃৎ যুক্ত ময়। মৃৎ বানান যেহেতু ময়েরই খণ্ডের ত, সেই জন্য খণ্ডের তটাকে আমরা কিন্তু ত হিসাবে গ্রাহ্য করছি, ঠিক আছে, ত হিসাবে নিচ্ছি। তাই মৃৎ যুক্ত ময়, যেহেতু ত হচ্ছে ত বর্গের প্রথম বর্ণ এবং ম হচ্ছে কি, ম বর্গের একদম পঞ্চম বর্ণ,
বলাই আছে বর্গের প্রথম বর্ণ প্লাস বর্গের পঞ্চম বর্ণ যখন সন্ধি হচ্ছে তখন বর্গের প্রথম বর্ণটা অর্থাৎ ত বর্গটা, এটাই প্রথম বর্ণ, সেইটা কিন্তু বদলে গিয়ে পঞ্চম বর্ণ হবে। অর্থাৎ মৃত্যার তটা অর্থাৎ খণ্ডের তটা যেহেতু ত, ওই তটা বদলে গিয়ে দন্তের ন হচ্ছে, অর্থাৎ ত বর্গের পঞ্চম বর্ণ দন্তের ন হচ্ছে, অর্থাৎ মৃৎযুক্ত ময় হলো মৃন্ময়। ঠিক আছে, মৃন্ময়। দেখো 2 নম্বরে আছে জগন্নাথ। জগৎ ওই একই রকম ফর্মুলা ইউজ করে জগৎ যুক্ত নাথ। ঠিক আছে, জগৎ যুক্ত নাথ হচ্ছে জগন্নাথ। ঠিক আছে, দেখো জগৎ খণ্ডের ত, ওটা ত হিসেবে নেওয়া হচ্ছে এবং দন্তের নটা ব্যঞ্জন বর্ণ রয়েছে, তো জগৎ যুক্ত নাথ হয়ে যাচ্ছে ওই একই ফর্মুলা, একই নিয়ম অনুযায়ী হচ্ছে তোমার জগন্নাথ। বর্গের প্রথম বর্ণটা চেঞ্জ হয়ে গিয়ে পঞ্চম বর্ণ হয়ে যাচ্ছে, অর্থাৎ তয়ের পঞ্চম বর্ণ হচ্ছে তোমার দন্তের ন। বোঝা গেল? আবার একটা দেখো, আমি প্রথমেই বললাম বাকময়। ঠিক আছে, বাকময়টা কিন্তু বাংময় হয়ে যাচ্ছে, বাকযুক্ত ময়, বয়াকা কয় হসন্ত হবে, বয়াকা ক বা বয়াকা কয় হসন্ত হবে। হ্যাঁ, হসন্তটা তোমরা নিয়ে মানে যখন খাতায় লিখবে তখন হসন্তটা দিয়ে দেবে। বাকযুক্ত ময়, বাকময়, তাহলে কটা কি হচ্ছে চেঞ্জ হয়ে গিয়ে বর্গের পঞ্চম বর্ণে চলে যাচ্ছে, অর্থাৎ উঙ হয়ে যাচ্ছে, উঙ হয়ে উচ্চারিত হচ্ছে বাংময়। ঠিক আছে, আমরা শব্দটা বলছি বাংময়, বাকযুক্ত ময় হলো বাংময়। ব্যাস, এই পর্যন্ত ক্লিয়ার? ব্যাস, তাহলে আমরা দুটো নিয়ম আমরা শিখলাম। একটা হলো ব্যঞ্জন সন্ধির দুটো নিয়ম আমরা শিখলাম। একটা হলো বর্গের প্রথম বর্ণগুলো যখন স্বরবর্ণের সাথে যুক্ত হচ্ছে তখন বর্গের প্রথম বর্ণটা তৃতীয় বর্ণ হয়ে যাবে। ঠিক আছে, তৃতীয় বর্ণ হয়ে যাবে। 2 নম্বরের নিয়মাবলী হচ্ছে দেখো, বর্গের প্রথম বর্ণ আর বর্গের পঞ্চম বর্ণ, বর্গের প্রথম বর্ণ শুধু যে দেখো এখানে প্রশ্ন আসতে পারে যে বর্গের প্রথম বর্ণ যে বর্গটা ছিল সেই বর্গেরই কি পঞ্চম বর্ণ দিয়ে সন্ধিটা হবে? না, বর্গের একটা বর্গ তার ধরো ক বর্গের প্রথম বর্ণ ক, এমনও হতে পারে প্লাস দিয়ে যে বর্গটা আবার যে আমরা বর্গটা থেকে বর্ণ দিয়ে যেটার সাথে সন্ধি হবে সেটা কিন্তু শুধু ক বর্গের নয়, চ বর্গেরও হতে পারে, প বর্গেরও হতে পারে, ত বর্গেরও হতে পারে, প্লাস ট বর্গেরও হতে পারে, যে কোনো বর্গেরই কিন্তু পঞ্চম বর্ণ থাকতে পারে। তো সেই প্রথম বর্ণের সাথে পঞ্চম বর্ণ যুক্ত হয়ে যখন সন্ধি হচ্ছে তখন কিন্তু বর্গের প্রথম বর্ণ বদলে গিয়ে কি হচ্ছে পঞ্চম বর্ণ হচ্ছে। এটা আর একটা নিয়ম হলো। ঠিক আছে, এবার আমরা চলে আসছি দেখো ব্যঞ্জন সন্ধির এই দুটো নিয়ম কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তোমরা মনে রাখবে। যুক্ত ব্যঞ্জন ধ্বনিতে আমরা আসছি। যুক্ত ব্যঞ্জন ধ্বনি কীভাবে হয় দেখো, বর্গীর জয়, যেমন লজ্জা, লজ্জা ল বর্গীর জয় আঁকা, ওই যে বর্গীর জয় আঁকা ওইটা বর্গীর জয় ওটা হলো যুক্ত ব্যঞ্জন বর্ণ। চয় ছয় হচ্ছে যেমন ইচ্ছা, চয় আঁকা, তাই তো, এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, চয় ছ বা চয় চ। দেখো বিপজ্জনক, আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, যেমন দেখো আমরা যখন বলি বিপজ্জনক তার একটা ফর্মুলা রয়েছে। যদি দেখো মানে ত আর অথবা দ তার সাথে যদি বর্গীর জ অথবা ও যদি যুক্ত হয়, হ্যাঁ বর্গীর জ যদি যুক্ত হয়, ত অথবা দ তার সাথে বর্গীর জ যদি যুক্ত হয়ে সন্ধি হয় তাহলে কিন্তু যুক্ত ব্যঞ্জন বর্ণ হয়। বর্গীর জ আর বর্গীর জ নিশ্চয়ই স্বরবর্ণ নয়, বর্গীর জ ব্যঞ্জন বর্ণ, এবং যুক্ত ব্যঞ্জন বর্গীর জয়, তাহলে তয়ের সাথে বা দয়ের সাথে যখন বর্গীর জ যুক্ত হচ্ছে তখনই একমাত্র বর্গীর জয় হচ্ছে। ঠিক আছে, যেমন বিপজ্জনক যখন আমরা লিখছি তখন কিন্তু আমরা বিপদজনক লিখছি না, বিপদ যুক্ত জনক, দ প্লাস বর্গীর জ দুটো যুক্ত হয়ে কিন্তু হয়ে যাচ্ছে বিপজ্জনক। ঠিক আছে, বর্গীর জয় দন্তন্য ক। চলে আসছি নেক্সট স্লাইডে। দেখো আবার ত বা দয়ের সাথে যদি চ বা ছ যুক্ত করি সেটা কিন্তু হয়ে যাচ্ছে চয় বা চয় বা চয় ছয়। কেমন দেখো, উজ্জ্বল যখন আমরা বলে থাকি, উজ্জ্বল, আমি একটা তোমাদের মুখে বলছি, উজ্জ্বল, উৎ যুক্ত জল, উজ্জ্বল। তো উৎ বানান তো সবসময় হর্ষ তয় হসন্ত দিয়ে হয় না, যখনই ত দেবে তখন কিন্তু হসন্ত আসবে, কিন্তু বানানটা কি সঠিক তা নয়। উৎ বানান হচ্ছে হর্ষ খণ্ডের ত, উৎখাত, উৎকৃষ্ট, তারপর আছে তোমার যে উচ্চারণ যখন আমরা করব সেই উচ্চারণ যুক্ত চারণ, উচ্চারণ। যেমন এখানে দেখো উচ্ছেদ দিয়েছি আমি, হ্যাঁ উচ্ছেদে যুক্ত ছেদ,
যুক্ত ছেদ, তাহলে হলো উচ্ছেদ, চয় ছয় একা, চয় ছয় একা, ওটা যুক্ত ব্যঞ্জনবর্ণ হয়ে গেল। বুঝতে পারা গেছে? দেখো তারপরে 3 নম্বরে আসছি। দয়ের সাথে ল যুক্ত হয়ে হবে তোমার লয়ে লয়ে, লয়ে আরেকটা লয় হবে। এটা বোধহয় আমার একটুখানি মিস্টেক হয়েছে। দয়ের সাথে যখন ল যুক্ত হয়, যুক্ত ব্যঞ্জন বর্ণ বলেছি যখন, তখন তোমরা কিন্তু অবশ্যই মাথায় আসবে যে লয়ে লয়ে এটা হবে। হ্যাঁ, তোমরা এটা আমি মুখে বলে দিচ্ছি, লয়ে লয় হবে। দয়ের সাথে ল যুক্ত হয়ে কিন্তু ল নয়, লয়ে লয় হবে। দেখো একটা উদাহরণ দিয়েছি, তদ লিখিত। তল লিখিত কি? তদ যুক্ত লিখিত, মানে দয়ের সাথে যুক্ত হচ্ছে ল। এই দুটো বর্ণ যখন যুক্ত হচ্ছে তখন লয় লয় হচ্ছে, তাহলে ওটা যুক্ত ব্যঞ্জন হলো তল লিখিত। তদ যুক্ত লিখিত হচ্ছে তল লিখিত। আচ্ছা, এই গেল একটা নিয়ম। হ্যাঁ, এবার দেখো ম। ম যেখানে থাকবে ব্যঞ্জন সন্ধিতে, ম যেখানে থাকবে, ম কিন্তু একটা ব্যঞ্জন বর্ণ, তখন মটা কিন্তু অনুস্বার হয়ে যাবে। ঠিক আছে, দেখো ম কিন্তু স্পর্শ বর্ণ, আমরা জানি ম হলো স্পর্শ বর্ণ। ময়ের বদলে অনুস্বার হবে। যেমন দেখো 3টে উদাহরণ আমি রেখেছি, যেমন সঙ্গীত। সঙ্গীতে আমরা সঙ্গীতকে আমরা দন্তেস্ব অনুস্বার প্লাস গয় দীর্ঘিত গীত করি না। সঙ্গীতের সন্ধিটাই হচ্ছে সোম যুক্ত গীত। সম দন্তেস্ব ময় হসন্ত সম যুক্ত গয় দীর্ঘিত গীত, সঙ্গীত। সঙ্গীত ওটা হচ্ছে আমাদের সম, মটা অমিট হচ্ছে, অর্থাৎ উঠে যাচ্ছে, উঠে গিয়ে দন্তেস্ব অনুস্বার গয় দীর্ঘিত সঙ্গীত হয়ে যাচ্ছে, অর্থাৎ ওই ময়ের স্থানে কিন্তু অনুস্বার ব্যবহার করা হচ্ছে, হয়ে যাচ্ছে। আবার দেখো আমরা সংজ্ঞা যখন বলছি, সম যুক্ত গা, সংজ্ঞা। একইভাবে কিংবদন্তি, দেখো কিম যুক্ত বদন্তি, তাহলে কিংবদন্তি। আমরা কিন্তু কিংবদন্তি বলবো না, বলবো কিংবদন্তি, তাহলে ময়ের জায়গায় অনুস্বার হয়ে গেল। এই একটা ব্যঞ্জন সন্ধির ফর্মুলা ময়ের ওপরে গেল। আচ্ছা, এবার দেখো স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণ কিভাবে মিলন হচ্ছে। স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের সন্ধি হচ্ছে। হ্যাঁ, সন্ধি শব্দের অর্থই আমি আগে বলেছি মিলন, দুটো শব্দের মিলন, যার ফলে একটা নতুন অর্থপূর্ণ শব্দ গড়ে উঠছে। ঠিক আছে, তো দুটো বর্ণের কিভাবে, দুটো বর্ণের মিলনকে বা দুটো শব্দের যুক্ত করাকে সন্ধি বলা হয়। দুটো বর্ণকে মিলন বা দুটো শব্দ, সেটাকেই সন্ধি বলা হচ্ছে। দেখো স্বরবর্ণ প্লাস ব্যঞ্জন বর্ণ কি হচ্ছে, স্বরবর্ণ আসছে কোথায়, পরি যুক্ত ছেদ। পরিতে পর হস্যই, ওখানে হস্যই হচ্ছে স্বরবর্ণ, প্লাস ছেদ, ছেদের ছটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ। হস্যই প্লাস ছ দুটো যুক্ত হয়ে যাচ্ছে চয় ছয়। ঠিক আছে, মনে থাকবে। দেখো এক্ষেত্রে কিন্তু হস্যই স্বরবর্ণ আর ছ হচ্ছে ব্যঞ্জনবর্ণ, হস্যই প্লাস ছ হয়ে যাচ্ছে চয় ছয়ে, মনে থাকে যেন। ঠিক আছে, আবার দেখো ত অথবা দয়ের সাথে যদি হ যুক্ত হয়, হ আমরা জানি ঊষ্মধ্বনি, তাই তো। ত অথবা দয়ের সাথে যদি হ যুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের হয়ে যাবে দয়ে ধয়। সেক্ষেত্রে আমাদের কি হবে, দয়ে ধয়। যেমন দেখো উৎ যুক্ত হত, উদ্ধত, উৎ যুক্ত হত, উদ্ধত। ত বা দয়ের সাথে যুক্ত হয় যখন হ, তখন ওটা কিন্তু হয়ে যাবে দয়ে ধয়ে, অর্থাৎ উৎ যুক্ত হত হয়ে যাচ্ছে উদ্ধত। আবার উৎ যুক্ত ধার হয়ে যাচ্ছে উদ্ধার। উৎ তয়ের সাথে ধার, ধ যুক্ত হচ্ছে, হয়ে যাচ্ছে উদ্ধার। বুঝতে পেরেছো? এবার দেখো তয়ের সাথে ত, থ, দ, ধ, এই চারটের সাথে যখন তালবেশ যুক্ত হচ্ছে, এই চারটে বর্ণের সাথেই যখন তালবেশ যুক্ত হচ্ছে, তখনই হচ্ছে চয়ে ছয়। চয়ে ছ হবে, কিভাবে হবে দেখো, চয় ছ আমি আগেই বলেছি। আচ্ছা, আবার আরেকটা নিয়ম আসছে তালবেশ বা মূর্ধন্য ষ। এগুলো হচ্ছে তোমাদের এক একটা ব্যঞ্জন সন্ধির ছোট ছোট নিয়ম, যেগুলো মানে আমাদেরকে মনে রাখতে হবে যখন তোমাদের সন্ধি দেবে। যদি দেয় শর্মিষ্ঠা, হ্যাঁ, যেমন দেখো যদি দিল শর্মিষ্ঠা, কী করে হবে, শর্মিষ্ঠাতে তো তোমার তালবেশ ময়রে হস্যই মূর্ধন্য শয়ে ঠয়ে আঁকা। হ্যাঁ, তো তাহলে ষষ্ঠ এই মূর্ধন্য শয়ে ঠ যখনই আসবে, তখনই কিন্তু হবে তালবেশ অথবা মূর্ধন্য শয়ের সঙ্গে থ যুক্ত হবে। ঠিক আছে, থ যুক্ত হবে, তখনই আসবে তোমার কিন্তু মূর্ধন্য শয়ে ঠয়ে। যেমন ষষ্ঠ, শর্মিষ্ঠা, এই যে শব্দগুলো, এইগুলো হচ্ছে যুক্ত ব্যঞ্জন বর্ণ। মূর্ধন্য শয়ে ঠ, মূর্ধন্য শয়ে ঠটা কীভাবে আসছে, তোমাদের ওভাবে কিন্তু প্রশ্ন আসবে না। প্রশ্ন আসবে যে তালবেশ বা ধরো এলো মূর্ধন্য শয়ের সঙ্গে যখন থ যুক্ত
হচ্ছে সেখানে যুক্ত ব্যঞ্জন বর্ণটা কি হবে, বর্গীয় হবে নাকি দয় ধয় হবে নাকি মূর্ধন্য স্বরে ঠয় হবে নাকি দন্ত স্বরে ঠয় হবে? উত্তর হবে কিন্তু মূর্ধন্য স্বরে ঠয়। ঠিক আছে, তালবেশ্য বা এইটা গেল আরেকটা। আচ্ছা, এবার আমরা চলে আসছি আমাদের নেক্সট স্লাইডে। দেখো নেক্সট স্লাইডে আমি কিছু ব্যঞ্জন সন্ধির উদাহরণ দিয়েছি তোমাদের। ব্যঞ্জন সন্ধির উদাহরণগুলো দেখো। 1 নম্বরে হচ্ছে কাঁচাযুক্ত কলা। কাঁচাযুক্ত কলা এটা হচ্ছে তোমার প্রথমে কাঁচার আ হচ্ছে স্বরবর্ণ আছে আর হচ্ছে কলা হচ্ছে ব্যঞ্জনবর্ণ। কাঁচাযুক্ত কলা দুটো মিলে হচ্ছে কাঁচ কলা, স্বরবর্ণ প্লাস ব্যঞ্জনবর্ণ, মনে থাকবে ব্যাস। 2 নম্বর হলো নাতিযুক্ত বউ, নাত বউ। এক্ষেত্রেও কিন্তু তোমার হর্ষই আছে প্লাস বউয়ের ও আছে, অর্থাৎ এখানে স্বরবর্ণ প্লাস স্বরবর্ণ যুক্ত হয়ে হচ্ছে নাত বউ। দেখো উচ্চারণ, উৎ যুক্ত চারণ, দুটো মিলে হচ্ছে তোমার উচ্চারণ, অর্থাৎ ত আর চ যখন আছে তখন কিন্তু ডবল চ হয়ে যাচ্ছে, মানে দুটো চ একসাথে যুক্ত ব্যঞ্জনবর্ণ হয়ে যাচ্ছে, উৎ যুক্ত চারণ উচ্চারণ। দেখো ছোট দা, ছোট দাও নয়, এটা দা হবে, ছোট দা অর্থাৎ ছোট অর্থাৎ ট আর দ দুটো ব্যঞ্জন বর্ণ মিলে হচ্ছে তোমার ছোড়দা, কথাটা হবে ছোড়দা। দেখো আর না, আর যুক্ত না, আর না, ওই রয় হসন্ত, র প্লাস দন্তের ন, যখন রয় হসন্ত প্লাস দন্তের ন যখন থাকবে সেটা কি হয়ে যাবে তোমার দন্তের নয়, অর্থাৎ যুক্ত ব্যঞ্জন বর্ণ। র প্লাস দন্তের ন হচ্ছে দন্তের নয় যুক্ত ব্যঞ্জন বর্ণ। দেখো এরপরে আছে রান্না। রান্না কি করে আসছে, রাধ যুক্ত না, ধ আর দন্তের নয় হসন্ত, ধয় হসন্ত প্লাস দন্তের নয় হসন্ত, সবই কিন্তু হসন্ত দেবে তোমরা। আমার এই হসন্তগুলো এখানে পড়েনি, আমার এইখানে একটুখানি কোনো জায়গায় পড়েছে, কোনো জায়গায় পড়েনি। তোমরা কিন্তু সবগুলোতে হসন্ত দেবে, আমি বলে দিলাম। রয়ে হসন্ত দেবে, দন্তের নয় হসন্ত দেবে, ধয়ে হসন্ত দেবে, দন্তের নয় হসন্ত দেবে, ধয়ে হসন্তের সাথে দন্তের নয় হসন্ত যুক্ত হয়ে হবে দন্তের নয়। ব্যঞ্জনবর্ণ যখনই লিখবে তখনই কিন্তু হসন্ত ব্যবহার করতে হবে, বুঝতে পেরেছো? ব্যঞ্জনবর্ণে কখনোই কিন্তু হসন্ত ছাড়া হয় না। স্বরবর্ণে আমাদের কিন্তু অ আর হর্ষই বা এ বলো বা আ বলো, আমাদের কিন্তু ওটা স্বরটা কিন্তু তখনও পর্যন্ত কন্টিনিউ থাকে, কিন্তু সেক্ষেত্রে হসন্ত চলে না, যেমন ত অ চলছে। কিন্তু আমাদের যখন ব্যঞ্জনবর্ণ বলবো তখন কিন্তু আমাদের অবশ্যই হসন্তটা দিতে হবে, ঠিক আছে? ধয় হসন্ত প্লাস দন্তের নয় হসন্ত হবে দন্তের নয়, রাধ যুক্ত না, রান্না। 4টি দেখো, 4 যুক্ত টি হয়ে গেছে 4টি, টয়। দেখো তন্ময়, তৎ যুক্ত ময়, অর্থাৎ ত তার সাথে যুক্ত ম, ওটা তৎ আমি আগেই বলেছি, ত হচ্ছে এটা কিন্তু ওই নিয়মটা একদম প্রথমের সেকেন্ড নিয়মটা ফলো হচ্ছে। দ্বিতীয় নম্বর যে তোমাদের নিয়মটা বলেছি, ওই যে বর্গের প্রথম বর্ণ আর বর্গের পঞ্চম বর্ণের যখন সন্ধি হচ্ছে তখন বর্গের প্রথম বর্ণটা পঞ্চম বর্ণ হয়ে যাচ্ছে, অর্থাৎ তৎ যুক্ত ময় হয়ে গেছে তন্ময়। তয়ের পঞ্চম বর্ণ হচ্ছে ত বর্গের পঞ্চম বর্ণ হচ্ছে তোমার দন্তের ন, তো তন্ময় হয়ে গেছে, হলো। এবার দেখো কান্না, কাদ যুক্ত না, কান্না। এখানে দয় হসন্ত প্লাস দন্তের নয় হসন্ত হবে, হ্যাঁ, দুটো মিলে হচ্ছে দন্তের নয়, তবেই কিন্তু তোমার ব্যঞ্জন বর্ণটা ঠিকঠাক সংঘটিত হচ্ছে, ব্যঞ্জন সন্ধি হচ্ছে। কাদ যুক্ত না হলো কান্না, এখানে দয় হসন্ত প্লাস দন্তের নয় হসন্ত, দুটো মিলে হচ্ছে দন্তের নয়। সুতরাং এখানে হসন্তগুলো তোমরা প্রত্যেকে কিন্তু দিয়ে নেবে, যখন ব্যঞ্জন বর্ণ লিখবে তখন হসন্ত অবশ্যই দেবে। আচ্ছা, তাহলে এই গেল আমার ব্যঞ্জন সন্ধির কয়েকটা উদাহরণ দেওয়া। আমি তোমাদের আশা করছি বোঝাতে পেরেছি আজকে ব্যঞ্জন সন্ধির ক্লাসটা। এইখানে যে তোমাদের দুটো প্রথমের দিকে নিয়ম দিয়েছি, ভালো করে তোমরা দেখে নিও, আর নিয়মগুলো একটু খাতায় নোট করে নিও। যদি কোথাও জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জিজ্ঞেস করো। ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো। আর যদি আবার ব্যঞ্জন সন্ধির উপর ক্লাস তোমাদের দরকার পড়ে আমি অবশ্যই দেব। সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অবশ্যই দিয়ে রাখো। থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।